সিনট্যাক্স জিনিসটা আসলে কি? আমরা যদি বাংলায় বলি, সিনট্যাক্স কথার অর্থ হচ্ছে বাক্য গঠন, অর্থাৎ একটা বাক্য কিভাবে গঠিত হবে, স্ট্রাকচারটা কি হবে, কোন শব্দের পরে কোন শব্দ বসবে, এই যে একটা গঠন রীতি, সেটাকে আমরা বাংলায় বলি বাক্য গঠন রীতি। ইংরেজিতে এই জিনিসটাকে বলা হয় সিনট্যাক্স। তো আমরা ভাষার ক্ষেত্রে যেমন সিনট্যাক্স ব্যবহার করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং এর ভাষার ক্ষেত্রেও আমরা সিনট্যাক্স ব্যবহার করি। অর্থাৎ আমরা যে একটা ভাষা লিখছি, সেই ভাষাটা অবশ্যই একটা নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে, না হলে সেই জিনিসটা আমাদের বোধগম্য হবে না, সেই জিনিসটা কম্পিউটারও বুঝতে পারবে না। তো আমরা এজন্য W3 Schools এর সহযোগিতা নিব এবং আমি বিষয়গুলো আগে থেকেই নোট করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স হচ্ছে সেই নিয়ম কানুন যেভাবে একটা প্রোগ্রাম কনস্ট্রাক্ট হতে পারে বা যেভাবে একটা প্রোগ্রাম লেখা হয়ে থাকে। আমরা যদি এখানে একটি উদাহরণ দেখি যে let x is equal to 5 এবং let y is equal to 6 এবং এখানে একটি কমেন্ট ব্যবহার করা হয়েছে how to declare variables and দ্বিতীয় যে কমেন্টটি ব্যবহার করা হয়েছে how to compute values। তো কমেন্ট কি এবং ভেরিয়েবল কি সেটি আমরা গত লেকচারেই ক্লিয়ার করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কমেন্ট কিভাবে লিখতে হয় সেটাও একটা কমেন্ট লেখার সিনট্যাক্স বলতে পারেন, নিয়ম বলতে পারেন। এরপরে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সে জিনিসটাও একটা ভেরিয়েবল লেখার নিয়ম বলতে পারেন বা সিনট্যাক্স বলতে পারেন। প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি ডিক্লেয়ার করে দিয়েছিলাম। তো ডিক্লেয়ার করার নিয়ম কি ছিল? ভেরিয়েবল প্রথমে আমরা লেট নিয়েছি, এখানে কনস্ট ইউজ করতে পারি, ভার ইউজ করতে পারি, বাট ভার এবং এমটি ডিক্লারেশন যেটা আছে সে দুটো আমরা অ্যাভয়েড করব। আমরা লেট এবং কনস্ট দিয়ে মূলত করার চেষ্টা করব। ভেরিয়েবল ডিক্লারেশনের যে 4টি প্রক্রিয়া সম্পর্কে আমি বলেছিলাম তার মধ্যে আমরা লেট এবং কনস্ট এই দুটোই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব। তো লেট দিয়ে এখানে আমরা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করে নিয়েছি এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার অন্যতম আরেকটা শর্ত হচ্ছে কি যে আমরা লেট দিয়ে তো ডিক্লেয়ার করলাম, বাট এরপরে এর একটা নাম দিয়ে দিতে হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা নাম রয়েছে এবং তারপরে সামনে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে প্রোডাক্ট এ নামে যে জিনিসটা আমরা লিখেছি সেটা হচ্ছে মূলত আইডেন্টিফায়ার, অর্থাৎ আমরা যে নামটা দিয়েছি, এবং এখানে প্রোডাক্ট বি নামে যেটা রয়েছে সেটাও একটা আইডেন্টিফায়ার। এখানে হচ্ছে আমরা দ্বিতীয় ভেরিয়েবলের নামটা দিয়েছি। আইডেন্টিফায়ার সম্পর্কে আমরা সামনে আরেকটু বিস্তারিত জানবো। এরপরে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়েছি, আমরা এখানে ইকুয়াল চিহ্ন না দিয়ে আরো অনেক চিহ্ন দিতে পারি, তো এটার কি নাম রয়েছে সেটাও আমরা সামনে দেখবো। এরপর আমরা টোটাল হিসেবে আরেকটা ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে উপরের যে ভেরিয়েবল দুটো আছে সে দুটো স্টোর করেছি। এরপরে আমরা ডেটা ডিসপ্লে করার জন্য document.getElementById এই মেথডটি ইউজ করেছি এবং এর মাধ্যমে কি করেছি আমরা টোটাল রেকর্ড যেটা আছে সেটা মডিফাই করেছি বা চেঞ্জ করেছি। এরপরে কি আছে জাভাস্ক্রিপ্ট ভ্যালুস। এখন জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্স বা লেখার নিয়ম কানুন আছে, এই লেখার নিয়ম কানুনের মাধ্যমে মূলত দুই ধরনের ভ্যালু বা দুই ধরনের মান প্রদর্শন করা হয়। প্রথমটা হচ্ছে লিটারালস যাকে বলা হয় ফিক্সড ভ্যালুস, আর একটা হচ্ছে ভেরিয়েবলস যাকে বলা হয় ভেরিয়েবল ভ্যালুস। ভেরিয়েবল সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আমরা লিটারালটা হালকা করে একটু দেখব। লিটারাল হচ্ছে ফিক্সড ভ্যালুস, অর্থাৎ যে ভ্যালুটা পরিবর্তন হবে না। আমরা যদি সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই এবং সেখানে যদি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমরা এখানে কোনো ভেরিয়েবল নিচ্ছি না, ভেরিয়েবল কেটেছি, বোঝার সুবিধার্থে আমি এটুকু কেটে দিচ্ছি। আমরা এখন কি করব, আমরা একটা লিটারালস ভ্যালু দেখব, অর্থাৎ যেটা ফিক্সড, যেটা চেঞ্জ করা যাবে না। তো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? প্রথমেই আমরা কি করব, আমরা উপরে একটি ডেমো আইডি নিয়ে নিয়েছি, এরপরে আমরা document.getElementById মেথডের মাধ্যমেই এই পি এলিমেন্টটাকে চেঞ্জ করব, বাট লিটারাল ভ্যালুর মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে না। তো আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে লিখব document.getElementById এবং এর মধ্যে কোটেশনের মধ্যে আমরা আইডিটাকে নিয়ে নিব demo.innerHTML ইকুয়াল টু, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা যেহেতু কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সেটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কি ডিসপ্লে করতে চাচ্ছি? আমরা ডিসপ্লে করতে চাচ্ছি সাপোজ this is literals, this is called ফিক্সড ভ্যালুস। সাপোজ আমরা এই জিনিসটা লিখেছি এবং শেষে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। সেভ করে নিচ্ছি। এখন আমরা যদি আমাদের লাইভ সার্ভারে দেখি, এখানে লাইভ সার্ভার আমরা ওপেন করা ছিল, দিস ইজ লিটারালস হুইচ ইজ কল্ড ফিক্সড ভ্যালুস আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ আমি যদি এটুকু কেটে দেই, যেহেতু আমি লাইভ সার্ভারটা পরে দেখালাম বোঝার সুবিধার জন্য, এটুকু রাখছি, দিস ইজ লিটারালস। সেভ করে নিচ্ছি। আমরা আমাদের লাইভ সার্ভারে দেখতে পাচ্ছি দিস ইজ লিটারালস লেখা আসছে। তো এখন আমরা চাইলেই কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতে পারছি না। আমরা যদি চেঞ্জ করতে চাই অবশ্যই আমাদের কোডের ভিতরে এসে তারপরে চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা যখন বড় ডেটাবেস নিয়ে কাজ করব কিংবা আমরা পরবর্তীতে যখন বাইরে থেকে ইনপুট দেওয়া হবে, তখন আমরা সেই ইনপুটগুলোকে ধরে ভিতরে ব্যাকএন্ডে যে প্রসেসগুলো চলবে সেগুলো তো করতে পারবো না। কারণ আমার যদি চেঞ্জ করতে হয় তখন আমার কি করতে হবে, সরাসরি কোডের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে। এই জিনিসটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ আমরা চাইলেই
বাইরে থেকে ইজিলি এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না, মডিফাই করতে পারবো না। যা লিখে দিয়েছি মানে লিখে দিয়েছি, সেই জিনিসটাই শো করবে। কিন্তু আমরা যদি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপরে আমরা পরবর্তীতে যখন আরো ফাংশন সম্পর্কে বিস্তারিত জানবো, অবজেক্ট অ্যারে সম্পর্কে বিস্তারিত জানবো, তখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে আমরা এখানে আসলে ডায়নামিটিক্যালি অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তো এই জন্য যেহেতু এটি আমরা ইজিলি চেঞ্জ করতে পারছি না, আমাদের সরাসরি কোডের মধ্যে আসতে হচ্ছে চেঞ্জ করার জন্য, এই জন্য এটাকে বলা হয় লিটারালস। আর ভেরিয়েবল হলে কি করা যেত, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারতাম, এরপরে সেই ভেরিয়েবলটাকে এখানে কল করতে পারতাম, সেই ভেরিয়েবলের মান যেটা আছে সেটা আমরা আবার বাইরে থেকে আনতে পারতাম, অন্য বাইরে থেকে যে ইনপুট দেওয়া হচ্ছে সেই মানটা আমরা নিতে পারতাম। তখন হচ্ছে কি আমাদের ভিতরে কোডের মধ্যে গিয়ে কিছুই চেঞ্জ করতে হতো না। তো এইসব ব্যাপার আমরা পরবর্তীতে ধীরে ধীরে আরো বিস্তারিত জানবো, এখন খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। আপাতত এটুকু জানেন যে আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারছেন না যদি আপনি এখানে ফিক্স ভ্যালু হিসেবে এটা লিখে থাকেন। নাম্বারস আর রিটেন উইথ অর উইথাউট ডেসিমলস। নাম্বার ডেসিমল সহও লিখতে পারি অথবা ডেসিমল ছাড়াও আমরা লিখতে পারি। আমরা যদি কোড এডিটরে আমরা বিষয়টা দেখি, সাপোজ আমরা এখানে এই লেখাটা লিখতে চাচ্ছি না, আমরা এখানে লিখতে চাচ্ছি কি 20, এবং আমরা যদি আমাদের লাইভ সার্ভারে যাই এবং এই জিনিসটা যদি আমরা সেভ করি Ctrl+S 20, আমরা এখানে 20 দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে একটা ডেসিমল সংখ্যা লিখি, ডেসিমল মানে কি দশমিক সংখ্যা, সাপোজ 20.5 বা 20.56, যা ইচ্ছা লিখতে পারি এবং Ctrl+S দিয়ে সেভ করলাম, আমরা কিন্তু এখানে ডেসিমল সংখ্যাটাও দেখতে পাচ্ছি। তো এখানে নাম্বারের ক্ষেত্রে আমাদের কিন্তু কোটেশন দিতে হয়নি, আমরা সরাসরি নাম্বারটা লিখতে পেরেছি এবং নাম্বারটা এখানে আউটপুট হিসেবে শো করছে। এবার আমরা যদি স্ট্রিংস এর কথা বলি, সেটা আমরা ডাবল কোট কিংবা সিঙ্গেল কোট দুটো ক্ষেত্রেই আমরা লিখতে পারি। স্ট্রিংস কি, নাম্বার কি, জিনিসগুলো বিস্তারিতভাবে পরবর্তীতে আমরা জানবো, কিন্তু আপাতত স্ট্রিং এবং নাম্বার তো আমরা চিনি সবাই, 20, 10 এগুলোই হচ্ছে নাম্বার। আর স্ট্রিংস কি, এই নাম্বার বাদে আমরা যে টেক্সটগুলো সাধারণত লিখে থাকি সেই টেক্সটগুলো। সাপোজ আমরা লিখছি দিস ইজ স্ট্রিংস, তো আমরা এটা সেভ করে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লেখা দেখাচ্ছে দিস ইজ স্ট্রিংস। আমরা এই স্ট্রিং ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যেও লিখতে পারি। তো আমরা যদি সাপোজ আমরা এখানে এটি কেটে দিচ্ছি, সাপোজ আমরা এখানে সিঙ্গেল কোটেশন নিলাম এবং এর মধ্যে আমরা লিখছি দিস ইজ স্ট্রিংস এবং সেভ করে নিচ্ছি Ctrl+S দিয়ে, এটি ঠিকঠাক ভাবে কাজ করছে। অর্থাৎ আমরা যদি চাই স্ট্রিং এর ক্ষেত্রে এখানে ডাবল কোটেশনও দিতে পারি, আবার আমরা যদি চাই আমরা সিঙ্গেল কোটেশনও এখানে ব্যবহার করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট লিটারালস সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ রুলস, লেখার নিয়ম যে কিভাবে লিখতে হবে বা সিনট্যাক্স, সেটি আমরা জানলাম। এরপরে হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে গত ক্লাসে জেনেছি। তারপরেও আমরা যদি দেখি এখানে কি লেখা আছে, ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডেটা ভ্যালুস, ভেরিয়েবলস মাস্ট বি আইডেন্টিফাইড উইথ আ ইউনিক নেমস। অর্থাৎ আমরা যদি ভেরিয়েবল নিতে চাই তাহলে অবশ্যই তার একটা নাম আমাদের দিয়ে দিতে হবে। আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেই ভেরিয়েবলের অবশ্যই একটা নাম দিয়ে দিয়েছি। সাপোজ আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, লেট x ইজ ইকুয়াল টু 5। এখন আমরা যে ভেরিয়েবলটা দিয়েছি, এই ভেরিয়েবল এই যে x যেটা লিখলাম, এটা হচ্ছে কি ভেরিয়েবলের একটা নাম, এবং এই নামের মাধ্যমে মূলত আমরা কল করে থাকি এখানে। সাপোজ আমরা যদি এখানে ভেরিয়েবলটাকে কল করি, ভেরিয়েবল যেহেতু লিখেছি এটা আমার স্ট্রিং এর মধ্যে লিখতে হবে না, আমি সরাসরি x লিখছি এবং ভেরিয়েবলের সাথে স্ট্রিং যোগ করার নিয়ম কি, একটা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিতে হবে এবং এটি সেভ করে নিব। তারপর আমরা দেখতে পাচ্ছি 5 দিস ইজ স্ট্রিংস। আমরা যদি একটা স্পেস দিতে চাই, জাস্ট এখানে একটা আমরা স্পেস দিয়ে দিতে পারি, Ctrl+S দিয়ে সেভ করে নিলাম, এখানে একটা স্পেস চলে আসছে। তো ভেরিয়েবলের ক্ষেত্রে শর্ত কি, যে অবশ্যই এরকম একটা নাম দিয়ে দিতে হবে। এরপরে কি আছে আমরা যদি দেখি, এরপরে অনেক বড় একটা লিস্ট আছে, লিস্টে অনেক কিছু আছে, আমরা একটা একটা করে শিখবো বিস্তারিতভাবে। ছোট ছোট বিষয়, ছোট ছোট কনসেপ্ট, বাট এই কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার না থাকলে পরবর্তীতে আমরা যখন কোড করতে যাব অনেক ছোট ছোট সমস্যা তখন আমরা আটকে যাই। এজন্য আমাদের এই ছোট ছোট কনসেপ্টগুলো বড় বড় ভূমিকা পালন করে এবং সেই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। প্রথমে যেটি আছে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্স। তো আমরা W3 স্কুল থেকে দেখবো যে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্স বলতে আসলে কি বোঝায়। An identifier is the name you give to a variable. এখন এই যে আমরা নাম দিব, এই নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়মে নামটা দিতে হবে। সেই নিয়মগুলো কি কি, আমরা যদি কোনো ভেরিয়েবলের নাম দিতে চাই, এখানে যে আমরা নামটা দিয়েছি এটা অবশ্যই কোনো না কোনো একটা লেটার হতে হবে, অথবা একটা আন্ডারস্কোর হতে হবে, অথবা একটা $সাইন হতে হবে, তিনটার যে কোনো একটা হতে হবে। এরপরে আছে কি ক্যান কন্টেইন ডিজিটস আফটার দ্য ফার্স্ট ক্যারেক্টার। এরপরে প্রথম যে আমরা ক্যারেক্টার লিখলাম তারপরে আমরা ডিজিট চাইলে দিতে পারি, কিন্তু প্রথমেই দিতে পারবো না। অর্থাৎ x এর পরে যদি আমরা চাই 1 দিতে, সেটা আমরা দিতে পারবো, বাট আমরা যদি চাই x এর পূর্বে 1 দিতে, সেটা আমরা দিতে পারবো না। এরপরে আছে কি ক্যান নট বি এ রিজার্ভ কিওয়ার্ড, লেট, পাউন্সড, ইফ এটসেট্রা। কিওয়ার্ড কি আমরা এর পরেই জানবো, বাট এটুকু জানেন রিজার্ভ কিওয়ার্ড মানে হচ্ছে যে কিওয়ার্ড গুলো অলরেডি বিশেষ অর্থ বহন করে জাভাস্ক্রিপ্টে, মানে সেই কিওয়ার্ড গুলো অলরেডি কিছু কিছু বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে, সেই ওয়ার্ডগুলি আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি যদি এখানে x এর পরিবর্তে x এর নামটা লেটই দিতে চান, আপনি তো উপরের শর্ত ঠিক রাখছেন, লেটার লিখছেন, তাহলে লেট কেন কাজ করবে না? সাপোজ আমরা যদি এখানে লেট দিয়ে দেখি কি
কি হয়, লেট। এবং এখানে যদি আমরা কল করে দেখি লেট, সো সেভ করে দেখি এবং আমরা যদি আমাদের আউটপুটে দেখি কি আসে, টোটাল রেকর্ডস এই লেখাটাই আসছে, অর্থাৎ কিছুই চেঞ্জ হয় না। তো আমাদের কি করতে হবে যে আমাদের এই যে বিশেষ কাজের জন্য যে বিশেষ কিওয়ার্ড গুলো রেখে দেওয়া হয়েছে সেই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের এই বিশেষ কিওয়ার্ডের বাইরে যা আছে সেখান থেকে আমাদের কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এরপরে কি আছে, আর কেস সেন্সিটিভ, অবশ্যই কেস সেন্সিটিভ। আপনি এখানে যেটা লিখবেন, সাপোজ এখানে এক্স লিখেছি, আমি যদি এখানে স্মল এক্স লিখেছি, আমি যদি এখানে ক্যাপিটাল এক্স লিখি তাহলে কাজ করবে। আমরা এখানে যাই আউটপুটে এবং এটা যদি আমরা সেভ করি, টোটাল রেকর্ডস কাজ করছে না। টোটাল রেকর্ড যেটা লেখা ছিল সেটাই এখানে দেখাচ্ছে, কোনো কিছু চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি এখানে ছোট হাতের এক্সই দেই এবং সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে লেখাটা এবং 5 দিস ইজ স্ট্রিংস এই লেখাটা দেখাচ্ছে। অর্থাৎ অবশ্যই আমরা এখানে যে লেটারটা ডিক্লেয়ার করব যেরকম অ্যাজ ইট ইজ আমাদের এখানে সেই জিনিসটাই কল করতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার সম্পর্কে আমাদের জানা হয়ে গেল, আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস। তো জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস কি, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর ইউজড টু ডিফাইন্স অ্যাকশনস টু বি পারফর্মড। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি সেই অ্যাকশনটা ডিফাইন করবে কে, জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডস। আমরা আমাদের উদাহরণে যদি চলে যাই, এখানে x ইজ ইকুয়াল টু 5, x মূলত কি এখানে ভেরিয়েবল, এবং এটা যে ভেরিয়েবল সেই জিনিসটা ডিক্লেয়ার করে দিয়েছি কি, লেট। অর্থাৎ লেট এখানে কি করছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছে, একটা কাজ করে দিচ্ছে, অ্যাকশনস টু বি পারফর্ম। অর্থাৎ এই কিওয়ার্ডটা কি করে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে যে তোমাকে কি করতে হবে, তুমি একটা ভেরিয়েবল, তোমাকে ভ্যালু স্টোর করতে হবে, এটা তোমার কাজ। এটা ডিফাইন করে দিয়েছে কে, ডিফাইন করে দিয়েছে লেট। এখানে লেট হচ্ছে একটি কিওয়ার্ড। এখন এরকম অনেক কিওয়ার্ড রয়েছে, রিজার্ভ কিওয়ার্ড রয়েছে জাভাস্ক্রিপ্টে, আমরা পরবর্তীতে ধীরে ধীরে সেগুলো সম্পর্কে জানবো। আপাতত এটুকু জানি, লেট, কনস্ট এগুলো হচ্ছে কিওয়ার্ড। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর কেস সেন্সিটিভ, অবশ্যই এটাও কেস সেন্সিটিভ। যেরকম আছে, আমি যদি এখানে বড় হাতের এল দিই এটা অবশ্যই কাজ করবে না, তো ছোট হাতের যেরকম আছে সেরকম ভাবেই দিতে হবে। সাপোজ আমরা করেই দেখি, এখানে যদি আমি পুরোটা বড় হাতের লেট দিয়ে দিচ্ছি, লেট, এবং এরপরে যদি আমরা সেভ করি, আমরা যদি আমাদের কোডে চলে আসি, টোটাল রেকর্ডস কিছুই চেঞ্জ হয় না। সাপোজ আমরা যদি এখানে LET দেই এবং সেভ করি, কিছুই চেঞ্জ হয় না। কিন্তু আমরা যখন এটা স্মল এল দিব এবং সবকিছু স্মল দিব, তখন যদি সেভ করি দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যেরকম আছে, কিওয়ার্ডগুলো যেরকম আছে সেরকমই আমাদের লিখতে হবে। ভেরিয়েবল যেমন যেরকম আছে সেরকমই আমাদের কল করতে হবে। আমরা এখানে ভেরিয়েবল ছোট হাত বড় হাত লিখতে পারবো, হ্যাঁ, ডিফাইন করতে পারবো যে কোনো একটা, বাট আমরা যখন কল করব, এখানে ডাকবো, তখন অবশ্যই আমরা যেটা ডিফাইন করেছি সেটা এখানে লিখতে হবে। আর কিওয়ার্ডের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে কিওয়ার্ড যেরকম আছে, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, সেরকমই লিখতে হবে। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরের টপিকে, জাভাস্ক্রিপ্ট অপারেটরস। অপারেটর মানে কি, যে অপারেট করবে, যে একটা কাজ করবে। এখানে আমরা যদি উদাহরণ থেকে দেখি, যে সাপোজ এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এক্স, যার ভ্যালু আছে কত 5, আরেকটি ভ্যালু ওয়াই ডিক্লেয়ার করা হয়েছে যার ভ্যালু আছে কত 6, এবং এরপরে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার নাম কি সাম। এই নামকে কি বলা হয়, আইডেন্টিফায়ার্স। আমরা কিছুক্ষণ আগে জেনেছি আইডেন্টিফায়ার্সকে সাম, এখানে আইডেন্টিফায়ার্সকে এক্স, এখানে আইডেন্টিফায়ার্সকে ওয়াই। এগুলো হচ্ছে প্রত্যেকটা নাম এবং এই নামগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার্স। আর এই লেট আমরা যে লেট ব্যবহার করেছি এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। আর আমরা সামনে যে ভ্যালুটা দিয়েছি এটা হচ্ছে কি ভ্যালু। মাঝে যেটা আছে এটাকে কি বলা হয়, অপারেটরস। এটা হচ্ছে অপারেট করে, যেটা আমরা ইকুয়াল করব নাকি নট ইকুয়াল করব নাকি অন্য কোনো কিছু করব। এরকম অপারেটর অনেক অপারেটর আছে। অপারেটর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আরেকটা লেকচারে জানবো যে কি কি অপারেটর আছে। অপারেটরগুলোর আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তো সব ক্যাটাগরি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপাতত আমরা এটুকুই জেনে নিই যে অপারেটর কি করে, অপারেশন করে, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করে, আরো অন্যান্য অনেক অপারেশন করে, সেগুলো সে করে থাকে। এখানে প্লাসটা হচ্ছে একটা অপারেটর। এক্স ইকুয়াল 5 দ্বারা কি বোঝানো হচ্ছে, যে এক্স এর মান হচ্ছে 5। এখানে যদি আমরা ইকুয়াল চিহ্নটা না দিই তাহলে কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। ঠিক তেমনি ভাবে এক্স এবং ওয়াই আমরা যে যোগ করছি, এখানে যোগ চিহ্নটা আমাদের দিতে হয়েছে। আমরা যদি এখানে বিয়োগ দেই তাহলে এটা বিয়োগ হবে। অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই যদি যোগ করতে চাই তাহলে জিনিসটা অপারেট করবে কে, অপারেট করবে প্লাস সাইন কিংবা মাইনাস সাইন কিংবা মাল্টিপ্লিকেশন সাইন কিংবা অন্য কোনো কিছু। তারা কি করে, মূলত অপারেট করে। অর্থাৎ যদি যোগ করতে হয় যোগ করছে, বিয়োগ করতে হলে বিয়োগ করছে। এরপরে আছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনস। তাহলে এক্সপ্রেশনসটা হচ্ছে কি, একটা সমন্বিত রূপ কার, ভ্যালু, ভেরিয়েবলস এবং অপারেটরসের। আমরা আমাদের কোড থেকে যদি দেখি,
এখানে আমাদের ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে 5। এখানে আমাদের ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হচ্ছে এক্স। অপারেটর কোনটা? অপারেটর হচ্ছে ইকুয়াল সাইন। তাহলে এই সব মিলিয়ে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল 5। এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে একটা এক্সপ্রেশনস। আমরা যদি এখানের উদাহরণটি দেখি 5 প্লাস 6, এরপরে ব্র্যাকেটের মধ্যে এটা রাখা হয়েছে, এর সাথে কি করা হয়েছে? গুণ করা হয়েছে 10কে। এখানে কি কি ব্যবহার করা হয়েছে? ভ্যালু ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে প্লাস সাইন অর্থাৎ অপারেটর ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা ভ্যালু 6 ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে গুণ চিহ্ন যেটা অ্যাস্টেরিস্ক চিহ্ন সেটা ব্যবহার করা হয়েছে এবং এখানে আরেকটা ভ্যালু ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে যে একটা বীজগাণিতিক রাশির মতো একটা জিনিস চলে আসছে, এই জিনিসটাকেই বলা হয় এক্সপ্রেশনস। এখন এই এক্সপ্রেশনস এর মধ্যে কি ভেরিয়েবলও আসতে পারে। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি এক্স ইজ ইকুয়াল টু 5। তো এই ভেরিয়েবল নেওয়ার পরে আমি এটুকু কেটে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি কি এই ভেরিয়েবলের সাথে আমরা আরেকটা জিনিস গুণ করতে। তো আমরা কিভাবে করতে পারি? তো এক্স এর সাথে আমরা গুণ করতে চাচ্ছি কি, সাপোজ আমরা এখানে অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে দিলাম, এটা গুণ বোঝায়। তো গুণ করতে চাচ্ছি কাকে? আমরা মনে করেন 5 কে গুণ করতে চাচ্ছি, হ্যাঁ, বা 6 কে গুণ করতে চাচ্ছি। আমরা যদি সেমিকোলন দিয়ে শেষ করি, আমরা আমাদের লাইভ সার্ভার ব্রাউজার ওপেন করি এবং এটা যদি সেভ করে নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ হচ্ছে 30 দেখা যাচ্ছে। অর্থাৎ এক্স আমরা এখানে আগেই ডিক্লেয়ার করে নিয়েছি এবং এখানে আমরা কি করেছি? এখানে আমরা একটা এক্সপ্রেশনস দিয়েছি। এক্সপ্রেশনস মানে কি? একটা বীজগাণিতিক রাশির মতো চিন্তা করতে পারেন যে আপনার কি করছেন, এক্স এর সাথে 6 গুণ করছেন না যোগ করছেন, সব মিলিয়ে একসাথে আমরা কি বলে থাকি? এক্সপ্রেশনস। আশা করি এক্সপ্রেশনস জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আছে কি স্ট্রিং এর ক্ষেত্রে দুটো নাম যোগ করছে, এটাও আমরা পূর্বে বেশ কয়েকবার দেখেছি, সেটাও আমরা এখানে চাইলে করতে পারি। তো আশা করি জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনস যে পার্টটা ছিল সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি রয়েছে জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেনসিটিভ, এটি আমি বেশ কয়েকবার বলেছি, আর বলার দরকার নেই আশা করি। এরপরে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট আন্ডারস্কোর এবং জাভাস্ক্রিপ্ট এন্ড ক্যামেল কেস, দুটো একসাথেই দেখব। তো জাভাস্ক্রিপ্ট এন্ড ক্যামেল কেস আসলে কি? আমরা যদি এখান থেকে একটু পড়ি যে হিস্ট্রিক্যালি প্রোগ্রামার্স হ্যাভ ইউজ ডিফারেন্ট ওয়েজ অফ জয়নিং মাল্টিপল ওয়ার্ডস ইনটু ওয়ান ভেরিয়েবল নেম। হাইপেন্স, ফার্স্ট নেম, এখানে একটা মাঝখানে হাইপেন দিয়ে যুক্ত করা হয়েছে লাস্ট নেম। এরপরে মাস্টার কার্ড, ইউনিভার্সিটি, মাঝখানে একটি হাইপেন দিয়ে যুক্ত করা হয়েছে। তো পূর্বে প্রোগ্রামার্স হ্যাভ ইউজড ডিফারেন্ট ওয়েজ অফ জয়নিং মাল্টিপল ওয়ার্ডস ইনটু ওয়ান ভেরিয়েবল নেম। তো হাইপেন্স আর নট অ্যালাউড ইন জাভাস্ক্রিপ্ট, দে আর রিজার্ভড ফর সাবট্রাকশনস। আমরা এখন যদি চাই যে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে হাইপেন ব্যবহার করতে, তাহলে আমরা সেটা করতে পারবো না। তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব আন্ডারস্কোর। এরপরে আমরা লিখতে পারি আপার ক্যামেল কেস, প্যাসকেল কেস বলা হয়, যে আমরা প্রথম লেটারটা বড় হাতে লিখছি, এফ বড় হাতের, এন বড় হাতের, আর বাকিগুলো ছোট হাতে লিখছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, মাস্টার কার্ড, ইউনিভার্সিটি, এভাবে লিখতে পারি। আবার লোয়ার ক্যামেল কেস ভাবেও লিখতে পারি যে প্রথম লেটারটা ছোট হাতেরই থাকছে, সেকেন্ড যে লেটারটা সেটি প্রথম অক্ষরটা বড় হাতের থাকছে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, এন বড় হাত, এখানেও এন বড় হাত, মাস্টার কার্ড সি বড় হাত, ইউনিভার্সিটি এখানে সি বড় হাত শুধু। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এর সাথে সাথেই আমাদের শেষ হলো জাভাস্ক্রিপ্ট আন্ডারস্কোর এবং জাভাস্ক্রিপ্ট ক্যামেল কেস। এখানে দেখি যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস এর পরেই আমি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টসটা রেখেছি। স্টেটমেন্টসটা কি? এই যে আমরা প্রোগ্রামিং করার যে ইনস্ট্রাকশনস বা নির্দেশনা রয়েছে সেগুলোকে বলা হয় স্টেটমেন্ট। এগুলো আমরা নিজেরাই পড়ে নিব যে মোস্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস কন্টেন মেনি স্টেটমেন্টস। অনেক স্টেটমেন্টস এর মাধ্যমে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামগুলো লিখে থাকি। দ্য স্টেটমেন্টস আর এক্সিকিউটেড ওয়ান বাই ওয়ান ইন দ্য সেম অর্ডার অ্যাজ দে আর রিটেন। আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টটা মূলত তৈরি করা হয়েছে কিসের জন্য? ওয়েব ব্রাউজারের জন্য। সেই জিনিসটাই এখানে লেখা আছে, ইন HTML জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস আর এক্সিকিউটেড বাই দ্য ওয়েব ব্রাউজার। মানে যেহেতু এটা ব্রাউজারের জন্য তৈরি করা হয়েছে, তাই HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের যত কোড লিখছি সেই কোডগুলো আসলে ওয়েব ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট হচ্ছে, মানে দেখতে পাচ্ছি বা সচল হচ্ছে, যেটাই বলতে পারেন। একটা স্টেটমেন্টস গঠন করার নিয়ম কি, সিনট্যাক্স কি, একটা স্টেটমেন্টস আমরা কিভাবে লিখতে পারি, একটা স্টেটমেন্টস এর মধ্যে কি কি থাকতে পারে, ভ্যালুজ থাকতে পারে, অপারেটরস থাকতে পারে, এক্সপ্রেশনস থাকতে পারে, কিওয়ার্ডস থাকতে পারে এন্ড কমেন্টস থাকতে পারে। এই সবগুলোর সমষ্টিকে একসাথে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি। এই স্টেটমেন্টস একটা থেকে আরেকটা আলাদা করে কিসে? আলাদা করে সেমিকোলনস এর মাধ্যমে। সাপোজ আমরা যদি আমাদের উদাহরণে চলে যাই, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, let x is equal to 5, একটা সেমিকোলন দিলাম, let y is equal to 6, এবং এই জিনিসটা আমরা এখানে প্রিন্ট করব। তো x প্লাস ওয়াই প্লাস দিয়ে এটা রেখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আপনারা চাইলে এটা কেটেও দিতে পারেন, হ্যাঁ কেটে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, এক্স প্লাস ওয়াই, এবং সেভ করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11 দেখাচ্ছে, 5 এবং 6 যোগ করার ফলে 11 হয়েছে। তো এই সিম্পল যে আমরা কয়েকটি লাইন লিখেছি, এই লাইনের মধ্যে থেকে আমরা বের করব স্টেটমেন্ট কোনটা। এটা চেনার জন্য আমাদেরকে কি করতে হবে? সেমিকোলন জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে, যে সেমিকোলন দিয়ে মূলত আলাদা করা হয় স্টেটমেন্টকে। এখানে প্রথম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং তার একটা নাম দেওয়া হয়েছে, তারপরে মাঝে অপারেটর দেওয়া হয়েছে,
হয়েছে এবং ভ্যালু দেওয়া হয়েছে, শেষে সেমিকোলন দেওয়া হয়েছে। এই পুরোটা নিয়ে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। সেমিকোলন শেষ হয়েছে, স্টেটমেন্টও শেষ হয়েছে, এরপরে আরেকটা স্টেটমেন্ট শুরু হয়েছে, এরপরে আরেকটা স্টেটমেন্ট এখানে শুরু হয়েছে। তিনটে স্টেটমেন্ট এখানে আছে। তো প্রথম স্টেটমেন্টের কাজ কি হচ্ছে, সে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। দ্বিতীয় স্টেটমেন্টের কাজ কি, সে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে। তৃতীয় স্টেটমেন্টের কাজ কি, সে ওই যে উপরে যে আমরা দুটো স্টেটমেন্ট নিয়েছি সেখানে সেই জিনিসটাকে সে ব্রাউজারে ডিসপ্লে করছে। তো এই স্টেটমেন্টকে আরো দুটো নামে ডাকা হয়। কি কি নামে ডাকা হয়? জাভাস্ক্রিপ্ট কোড এবং জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস। আশা করি স্টেটমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা যদি আমাদের নোটে চলে আসি, এখানে তারপরে আছে সেমিকোলন। সেমিকোলন আশা করি বুঝতে পেরেছেন সেমিকোলন কেন ইউজ করা হয়। তো সেমিকোলনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, ওয়ান সেপারেটেড বাই সেমিকোলনস মাল্টিপল স্টেটমেন্টস অন ওয়ান লাইন আর অ্যালাউড। অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের কোডে চলে যাই, আমরা যদি চাই যে এই লেটটাও আমরা উপরে লিখবো, সাপোজ আমরা চাইলে এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমরা যদি আউটপুট দেখি, আমরা এখানে 11ই দেখতে পাচ্ছি। সাপোজ আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি, 60 দিচ্ছি এবং সেভ করে চেক করছি, 65 দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি চাই যে একটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে আমরা আলাদা করব, বাট আমরা যদি চাই যে দুটো এক লাইনে লিখে, সেই জিনিসটা আমরা করতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপরে আরেকটা সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে এখানে, অন দ্য ওয়েব ইউ মাইট সি এক্সাম্পলস উইদাউট সেমিকোলন, এন্ডিং স্টেটমেন্টস উইথ সেমিকোলন ইজ নট রিকোয়ার্ড বাট হাইলি রিকমেন্ডেড। অর্থাৎ একটা স্টেটমেন্ট যে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, এটা রিকোয়ার্ড না, এরকম উদাহরণ আমাদের সামনে আসতে পারে, বাট হাইলি রিকমেন্ডেড, এটা অবশ্যই আমরা দিব। জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস। তো জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেসটা আসলে কি? জাভাস্ক্রিপ্ট ইগনোরস মাল্টিপল স্পেসেস, ইউ ক্যান অ্যাড হোয়াইট স্পেস টু ইউর স্ক্রিপ্ট টু মেক ইট মোর রিডেবল, দ্য ফলোইং লাইন্স আর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে আমরা কোথায় কোথায় একটা স্পেস দেব। হোয়াইট স্পেস মানে বোঝাচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক স্পেস, যেখানে আসলে কিছুই লেখা থাকবে না। তো আমরা যদি এই কোডটার দিকে লক্ষ্য করি, পার্সনের পরে এখানে একটা স্পেস আছে, এরপরে এটার পরে একটা স্পেস আছে। আমরা যদি সাপোজ আমাদের উদাহরণের মাধ্যমে দেখি যে আমরা যদি চাই যে এখানে স্পেস দিব না, হ্যাঁ, এখানে আমরা চাই যদি স্পেস দিব না, তারপরে যদি আমরা সেভ করি, এটাও কিন্তু কাজ করছে। মানে আমরা যদি চাই যে এখানে স্পেস দিব না, তারপরেও কাজ করছে, কিন্তু স্পেসটা দেওয়া হচ্ছে রিকমেন্ডেড। এই জিনিসটাই বোঝানো হয়েছে, যাতে কোডগুলো পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এখনো যদি আমরা সেভ করি, কাজ করছে। এরপরে আছে জাভাস্ক্রিপ্ট লাইন লেন্থ অ্যান্ড লাইন ব্রেকস। লাইন লেন্থ এবং লাইন ব্রেকস জিনিসটা কি? ফর বেস্ট রিডেবিলিটি প্রোগ্রামার্স অফটেন লাইক টু অ্যাভয়েড কোড লাইন্স লঙ্গার দ্যান 80 ক্যারেক্টার্স। আমরা চাইলে এক লাইনের ভিতর অনেক কিছু লিখে ফেলতে পারি, কিন্তু সেই জিনিসটা পড়তে গেলে অনেক অসুবিধা হতে পারে। তো এই জিনিসটা থেকে আমরা সমাধানের জন্য সাধারণত এখানে একটা জিনিস এস্টিমেট করে বলা আছে যে প্রোগ্রামার্স অ্যাভয়েড লাইন্স লঙ্গার দ্যান 80 ক্যারেক্টার্স। 80 ক্যারেক্টারের বেশি সাধারণত তারা অ্যাভয়েড করার চেষ্টা করে। বাট আমাদের যদি এমন হয় একটা লাইন ব্রেক করতে হবে, তখন আমরা কোথায় ব্রেক করলে সেই জিনিসটা আসলে স্ট্যান্ডার্ড ব্রেক করা হবে, মানে স্ট্যান্ডার্ড মানে হবে, সেই জিনিসটাই জানবো। তো ব্রেক করার জন্য আমরা সাধারণত কি করব? একটা অপারেটরের শেষে ব্রেক করব। আমরা যদি আমাদের উদাহরণে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোজ আমরা এই 60টাকে নিচে আনতে চাচ্ছি। তো আমরা কি করব? তো এখানে অপারেটর কোনটা? অপারেটর হচ্ছে ইকুয়াল। এখন আমি চাচ্ছি যে 60টাকে আমি নিচে আনবো, কোন জায়গা থেকে আমরা ব্রেক করে দ্বিতীয় লাইনে যাব? আমরা ঠিক 60টাকে ধরে এন্টার করে দেব। এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এটা আসলে ছোট স্ক্রিনের জন্য এভাবে দেখাচ্ছে। আমরা যদি বড় স্ক্রিনে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ইকুয়াল যে সাইনটা আছে অপারেটর, এরপরেই মূলত লাইনটা ব্রেক করা হয়েছে। তো এরপরে যেটা আছে জাভাস্ক্রিপ্ট কোড ব্লকস, জাভাস্ক্রিপ্ট কমেন্টস। জাভাস্ক্রিপ্ট কমেন্ট সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, আর জাভাস্ক্রিপ্ট কোড ব্লকস সম্পর্কে আমরা এখন আপাতত জানবো না, কারণ এটা জানার আগে আমাদের আরো অন্যান্য অনেক কিছু জানতে হবে। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে জানবো। প্রথমেই আমরা জেনে নিব ডেটা আর ইনফরমেশন, এ দুটোর মধ্যে পার্থক্য কি। আসলে ডেটাও হচ্ছে এক ধরনের ইনফরমেশন। ডেটা হচ্ছে আনঅর্গানাইজড ইনফরমেশন, যেটা সাজানো না, গোছানো না। আর যখন সেটা সাজানো গোছানো হয়, তখন সেটাকে বলা হয় অর্গানাইজড ইনফরমেশন। এখন এই যে আমরা যখন ডেটা সংগ্রহ করি কোনো এলাকা থেকে, সাপোজ আমরা একটা এলাকার কত লোক আছে, বাবার নাম, মায়ের নাম, বয়স, সবকিছু সংগ্রহ করতে চাচ্ছি, যখন আমরা প্রাথমিকভাবে সবকিছু সংগ্রহ করি, সেগুলো হচ্ছে ডেটা। কিন্তু সেগুলো যখন আমরা সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে অর্গানাইজড করি, যাকে বলা হয়, তখন তাকে বলা হয় কি? ইনফরমেশন। এবং আমরা সেই ইনফরমেশন বিভিন্ন কাজে লাগাতে পারি। তো যখন আমরা এই ধরনের ডেটা সংগ্রহ করি, তখন যদি আমরা লক্ষ্য করি কোন কোন ধরনের ডেটা আসতে পারে, প্রথমত নাম্বার আসতে পারে, যে বয়স কত, ইনকাম কত, এগুলো কি নম্বরের মধ্যে আসতে পারে। বিভিন্ন ধরনের টেক্সট আসতে পারে, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, সবকিছু এগুলো হচ্ছে টেক্সট। এই ধরনের টেক্সটও আসতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের উপাত্ত বা ডেটা, এগুলোই হচ্ছে কি? টাইপস, ডেটার টাইপস। তো জাভাস্ক্রিপ্টেও ঠিক একইভাবে বিষয়টা কাজ করে। জাভাস্ক্রিপ্টও বিভিন্ন ধরনের তথ্য নিয়ে কাজ করে। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এই ডেটাগুলোকে বিভিন্ন নামে ডিফাইন করা হয়ে থাকে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার বা সংখ্যা এবং স্ট্রিং। আরও বেশ কয়েকটা ভাগ আছে, আমরা প্রত্যেকটাই একটা একটা করে দেখব। তো
তো আশা করি ডেটা টাইপস বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন W3 স্কুলসে চলে যাই তখন আমরা প্রথমেই একটা জিনিস দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে যে কি লেখা থাকে যে জাভাস্ক্রিপ্টে 8 ধরনের ডেটা আছে এবং 7টা হচ্ছে প্রিমিটিভ ডেটা আর একটা হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ। তো এই প্রিমিটিভ ডেটা বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, আমি বোঝার সুবিধার জন্য এখানে আগে থেকে নোট করে রেখেছি যে প্রিমিটিভ ডেটা বলতে আসলে কি বোঝায় এবং নন প্রিমিটিভ ডেটা বলতে আসলে কি বোঝায়। প্রিমিটিভ ডেটা টাইপসটা মূলত হচ্ছে কি দে আর প্রিডিফাইন্ড, তাদেরকে পূর্ব থেকেই জাভাস্ক্রিপ্টে প্রিডিফাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে এই ডেটা টাইপ হবে। এরপরে আছে কি হ্যাভ আ ফিক্সড সাইজ, তাদের একটা নির্দিষ্ট সাইজ আছে এবং রিপ্রেজেন্টস ইন্ডিভিজুয়াল ভ্যালুস, তারা কি রিপ্রেজেন্ট করে তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালুস, নিজস্ব যে ভ্যালু সেটা তারা রিপ্রেজেন্ট করে। আর যদি নন প্রিমিটিভের কথা বলি, এই প্রিমিটিভের বাইরে যেগুলো আছে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট থেকে যেগুলো ডিফাইন করা নাই, প্রিডিফাইন করা নাই, তার সবই হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। আর যদি খুব বেশি বিস্তারিতভাবে জানতে চাই তবে আমরা সংজ্ঞাটি দেখে নিতে পারি এবং আমরা গুগল করেও আরও অনেক বিস্তারিতভাবে জেনে নিতে পারি। তো আশা করি প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ বিষয়টা সম্পর্কে হালকা একটু ধারণা পেয়েছেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ মেনি টাইপস অফ ডেটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলে কয় ধরনের ডেটা আছে। তো আমি প্রথমেই বলে ফেলেছি, আমরা যদি তারপরও এই লিস্টটা একটু দেখি, এখানে কি বলা হয়েছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড 8 টাইপস অফ ডেটা। আমি এই লিস্টটা W3 স্কুলস থেকে নিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কয় ধরনের ডেটা নিতে পারে, সে 8 ধরনের ডেটা নিতে পারে বা হোল্ড করতে পারে এবং এর মধ্যে 7টা হচ্ছে কি প্রিমিটিভ ডেটা আর একটা হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ। তো আজকে আমরা মূলত যে টাইপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। অবজেক্ট ডেটা টাইপস নিয়ে আমরা আলোচনা করব না, কারণ অবজেক্ট ডেটা টাইপ সম্পর্কে আমাদের জানতে হলে অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, তো এই বিষয়টা আমরা পরবর্তীতে জানবো। প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে কি কি আছে, আবার দুটি ভাগ আছে, একটা হচ্ছে নিউমেরিক টাইপ আর একটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। নিউমেরিক মানে কি সংখ্যা, যেটা সাংখ্যিক আমরা বলতে পারি, আর নন নিউমেরিক মানে কি যেটা সংখ্যা না, এরকম। তো এই দুইটা ভাগে মূলত ভাগ করা হয়েছে। আমরা যখন কোনো এলাকা থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করি তখন আমরা এই দুইটি ভাগেই বেসিক্যালি ভাগ করে থাকি। সংখ্যার মধ্যে আবার দুটি ভাগ আছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে বিগ ইন্ট। নাম্বার কি, স্বাভাবিকভাবে আমরা যে সংখ্যা বলি সেটাই নাম্বার। আর বিগ ইন্ট কি, বিগ ইন্টও হচ্ছে এক ধরনের নাম্বার, তবে বিগ ইন্ট মানে হচ্ছে বিগ ইন্টেজার। ইন্টেজার মানে কি, ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। প্রিমিটিভ ডেটা টাইপস আবার প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিউমেরিক টাইপ আর একটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। আমরা যখন কোনো এলাকা থেকে কোনো তথ্য কালেক্ট করি তখন সেখানে দুই ধরনের প্রধান ভাগ দেখা যায়, একটা হচ্ছে কি সংখ্যায় প্রকাশ করা একটা ডেটা টাইপস থাকে আর একটা হচ্ছে কি যেটা সংখ্যায় না, যেটা টেক্সট আকারে লেখা হয়ে থাকে। তো এই সংখ্যায় যেটা প্রকাশ করা হয়ে থাকে সেটা হচ্ছে কি নিউমেরিক টাইপ, আর যেটা সংখ্যায় না সেটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। তো সংখ্যায় যেটা প্রকাশ করা হয়ে থাকে সেটা আবার জাভাস্ক্রিপ্টে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে বিগ ইন্ট। তো নাম্বার কি, নাম্বার হচ্ছে সংখ্যা, এটা আমরা সকলেই জানি, 1 2 3 4 কিংবা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, জিরো হতে পারে, বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে। আর একটা আছে কি বিগ ইন্ট। বিগ ইন্টও হচ্ছে মূলত এক ধরনের সংখ্যা। বিগ ইন্ট মানে কি বিগ ইন্টেজার। ইন্টেজার মানে কি পূর্ণ সংখ্যা। আমরা ম্যাথে যখন করেছি পূর্ণ সংখ্যা কাকে বলা হয়, 1 2 3 4 কিংবা 0 কিংবা -1 -2 -3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের যাদের ধারণা নেই আমরা সংখ্যা রেখাটা ভালো করে দেখে আসব। এখানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমরা নাম্বার নামে একটা ডেটা টাইপ ডিফাইন করেই নিয়েছি তাহলে বিগ ইন্টের দরকার কি। কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ইন্টেজার টাইপ যত ভ্যালু আছে সেটার একটা ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে যদি কোনো ইন্টেজার ব্যবহার করতে চাই স্বাভাবিকভাবে তখন আমরা একটা ম্যাক্সিমাম সাইজ নিতে পারবো, তার উপরে নিতে পারবো না। সেই সাইজটা কি, আমি যদি দেখি এখানে আমি নোটে লিখে রেখেছি যে ম্যাক্সিমাম সেভ ইন্টেজার 7,199,254,740,991। তো অনেক বড় একটা সংখ্যা, যদি এর বাইরেও কোনো সংখ্যার দরকার হয়, মানে এর থেকেও বড় এরকম যদি কোনো সংখ্যার দরকার হয় তখন আমরা মূলত কি ব্যবহার করব, তখন মূলত আমরা ব্যবহার করব বিগ ইন্ট ডেটা টাইপস। তো নিউমেরিক টাইপের ভিতরে আমাদের আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে নাম্বার যে লেখা হয়, আমরা যে নাম্বারই লিখি না কেন সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ডেসিমালে কনভার্ট করে নেয়। ডেসিমাল মানে কি দশমিক সংখ্যায় কনভার্ট করে নেয়। আমরা যদি লিখি 1, যেটি একটি ইন্টেজার সংখ্যা, বাট জাভাস্ক্রিপ্ট ওটা কিভাবে স্টোর করতে পারে 1.0, যেটা দ্বারাও 1 বোঝায়, বাট সে নিজে ডেসিমালে রূপান্তর করে নিচ্ছে। অর্থাৎ আমরা যে সংখ্যাই বসাই না কেন জাভাস্ক্রিপ্ট সেটা নিজের মধ্যে ডেসিমাল হিসেবে স্টোর করে। এরপরে যদি আমরা আসি নন নিউমেরিক টাইপ, এর মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রিং, তারপরে আছে বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল। আমরা প্রত্যেকটা জিনিসই খুবই বিস্তারিতভাবে দেখব, তবে তার আগে আমরা যদি আমাদের পরবর্তী ধাপে কি আছে সেটা যদি একটু দেখে নেই। এরপরে আছে 4 নম্বর দ্য টাইপ অফ অপারেটর। টাইপ অফ অপারেটর কি আমি পাশেই নোট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যে টাইপ অফ অপারেটর বলতে আসলে কি বোঝায়।
এখানে কি লেখা আছে, ইউ ক্যান ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট টাইপ অফ অপারেটর টু ফাইন্ড দ্য টাইপ অফ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা স্টোর করি সেই ডেটাটা আসলে কোন ধরনের, সেটা কি স্ট্রিং, সেটা কি নাম্বার, সেটা কি বুলিয়ান না কি, সেই জিনিসটা আমরা কিসের মাধ্যমে যাচাই বাছাই করতে পারবো, টাইপ অফ অপারেটরের মাধ্যমে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে। আমি কোড এডিটরে চলে যাচ্ছি এবং এটা আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল রেকর্ড দেখাচ্ছে, অর্থাৎ আমরা শুধু বডির মধ্যে একটা পি এলিমেন্ট নেওয়া আছে এবং পি এলিমেন্টের মধ্যে টোটাল রেকর্ডস লেখা আছে, সেই জিনিসটাই এখানে শো করছে। তো আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। বোঝার সুবিধার জন্য আমি যেসব এক্সাম্পল নিয়েছি সেগুলো আমি নোট করে রেখেছি, আমি সাইডে সেটা শো করে নিচ্ছি। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, সাপোজ লেট এক্স, এবং ভেরিয়েবলের আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 5 এবং আমরা এটা সেভ করে নিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটে কিছুই দেখতে পাচ্ছি না চেঞ্জ। তো জিনিসটা শো করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং কোন আইডির মাধ্যমে আমরা ধরবো, এই ডেমো আইডির মাধ্যমে পিকে ধরবো এবং পিকে আমরা পরিবর্তন করে শো করাবো। আমি এই জিনিসটা দিয়ে বারবার প্র্যাকটিস করাচ্ছি এই কারণে যাতে এই জিনিসটা আপনাদের আয়ত্তে চলে আসে, না হলে আমরা কনসোল দিয়েও খুব ইজিলি শো করাতে পারতাম, কিংবা আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়েও করতে পারতাম, বাট আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমেই মূলত শো করাচ্ছি। শেষে অবশ্যই ডট ইনার HTML লিখতে হবে এবং ইকুয়াল দিয়ে আমরা কি শো করাতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটা শো করাতে। তো আমরা এখানে ভেরিয়েবলটা লিখে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখানে 5 দেখাচ্ছে। আশা করি এইটুকু সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন নেই, কারণ আপনারা পূর্বে লেকচারগুলো দেখে নিয়েছেন। এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাব, যে আমরা জানতে চাচ্ছি আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এখানে এক্স, সেই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে এখানে সেই ডেটাটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি অন্য কোনো ডেটা টাইপ, সেই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। আমরা সিম্পলি কি করব, আমরা জাস্ট এই এক্স এর আগে একটা অপারেটর টাইপ করে দেব, সেটি হচ্ছে কি টাইপ অফ এবং একটা স্পেস দিয়ে দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার। আমি যদি এখানে সাপোজ লিখি ডেভমেন্ট এবং আমি যদি সেভ করি তখন কি দেখতে পাচ্ছি, স্ট্রিং। অর্থাৎ আমরা এই যে ডেটাটা নিয়েছি সেই ডেটাটা হচ্ছে কি একটা স্ট্রিং ডেটা। এবার দেখা যাক যে স্ট্রিংটা আসলে কি। স্ট্রিং হচ্ছে কি মূলত কিছু টেক্সটের সমষ্টি এবং সেটা অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হয়, সেটা ডাবল কোটেশন হতে পারে অথবা সিঙ্গেল কোটেশন হতে পারে। এখন আমি সাপোজ আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি ডেভমেন্ট, সেভ করে নিচ্ছি, ঠিকঠাক ভাবে কাজ করছে। এখন যদি আমি এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি তখন কি হবে, ডেভমেন্ট, সেভ করে নিচ্ছি, এটাও ঠিকঠাক ভাবে কাজ করছে। এখানে যদি এরকম থাকে সাপোজ হিজ ডেভমেন্ট, এবং যখন আমরা হিজকে সংক্ষেপে লিখি তখন কি করি, এখানে আরেকটা কোটেশন দেই, সিঙ্গেল কোটেশন। এখন কি দেখাচ্ছে, এখন যদি আমরা এটা সেভ করি তখন আমাদের কোড কাজ করছে না। কেন কাজ করছে না, কারণ আমরা ভিতরেও একটি সিঙ্গেল কোটেশন নিয়েছি এবং বাইরেও সিঙ্গেল কোটেশন নিয়েছি। যদি এরকম পরিস্থিতি হয় তখন আমরা কি করব, তখন আমরা ভিতরে যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি তখন আমরা বাইরে ডাবল কোটেশন ইউজ করব, আবার ভিতরে যদি ডাবল কোটেশন ইউজ করি বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করব। আমি এখানে যদি দিয়ে দেই ডাবল কোটেশন এবং এখানেও দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন, এবার যদি আমরা এটা সেভ করি এখন কিন্তু কাজ করছে। হিজ ডেভমেন্ট তো হয় না, হিজ ফ্রম ডেভমেন্ট, সেভ করে নিচ্ছি, ঠিকঠাক ভাবে কাজ করছে। তো এইভাবে আমরা সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং লিখতে পারি। এখন এমন যদি পরিস্থিতি হয় যে আমাদের একটা লাইনের মধ্যে সিঙ্গেল কোটেশনও লাগছে, ডাবল কোটেশনও লাগছে, সবকিছুই লাগছে, তখন আমরা আসলে কিভাবে সেই জিনিসটাকে শো করাতে পারি, তখন আমরা কি করব, এখানে ব্যাকটেক্সট নিয়ে নেব। সাপোজ আমি এখানে আরো একটা জিনিস লিখতে চাচ্ছি, হিজ ফ্রম ডেভমেন্ট, এর সাথে আরো একটু যোগ করতে যাচ্ছি এন্ড হিজ নেম ইজ ডেভ। তো এখন আমরা এই একটা ভেরিয়েবলের মধ্যে এখানে ডাবল কোটেশন আছে এবং আরো টেক্সট আছে, তখন আমরা কি করব, তখন তো আমরা আরেকটা ডাবল কোটেশন এখানে যদি এনে দেখি কি হয়, দেখি ডাবল কোটেশন আনলাম, আরেকটা দিলাম এবং সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিছুই কাজ করছে না ঠিকঠাক ভাবে। তো এখন আমরা কি করতে পারি, এই প্রবলেমটার আমরা আসলে সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে জাস্ট আমরা এখানে কি ইউজ করব, এখানে ডাবল কোটেশন ইউজ করব না, ভিতরে যেহেতু আমরা অলরেডি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন সব ইউজ করেছি, তো আমরা এখানে জাস্ট একটা ব্যাকটিক্স ইউজ করব, একটা ব্যাকটিক্স দিয়ে দেব এবং এর মধ্যে শেষে আরেকটা ব্যাকটিক্স দিয়ে দেব, এবং এরপরে যদি আমরা এটা সেভ করি আমরা দেখতে পাচ্ছি কি এখানে ডাবল কোটেশনও ঠিকঠাক ভাবে কাজ করছে এবং সিঙ্গেল কোটেশনও ঠিকঠাক ভাবে কাজ করছে, হিজ ফ্রম ডেভমেন্ট এন্ড হিজ নেম ইজ ডেভ। এখন আমরা আরেকটু সমস্যা দেখব। সাপোজ আমি এসব কেটে দিচ্ছি, আমি চাচ্ছি কি স্ট্রিং এর মধ্যে লিখতে হি ইজ 24
years old লেখাটা লিখতে চাচ্ছি। এখন এটা আমি সেভ করে নিচ্ছি। এটা আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি he is 24 years old। এখানেও কিন্তু আমরা একটা সংখ্যা ব্যবহার করেছি, বাট সেই সংখ্যাটাকে এখানে একটা টেক্সট হিসেবেই দেখাচ্ছে। অর্থাৎ আমরা যখন কোটেশনের মধ্যে কিংবা ব্যাকটিক্সের মধ্যে কোনো সংখ্যা এভাবে লিখি, নর্মালি লিখে যাই, তখন সেটাও আসলে হয়ে যায় কি একটা স্ট্রিং। আমরা যদি এটা টাইপ চেক করে দেখি সেটাও দেখতে পারি। সাপোজ আমি কেটে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং এর মধ্যে 5 এবং সেভ করে নিচ্ছি। 5 এখানে দেখতে পাচ্ছি, বাট আমরা যদি এটা টাইপটা চেক করতে চাই যে এটা আসলে স্ট্রিং নাকি নাম্বার, তো কি করব, টাইপ অফ, সেভ করে নিচ্ছি এবং এটি কি দেখাচ্ছে, স্ট্রিং। যখন আমি এখান থেকে কোটেশনটা কেটে দিব এবং সেভ করে নিচ্ছি, তখন কি দেখাচ্ছে, নাম্বার। অর্থাৎ আমরা যদি এটা স্ট্রিং এর মধ্যে লিখি তাহলে আমরা পরবর্তীতে যত ক্যালকুলেশন করতে যাব সেটা স্ট্রিং আকারেই শো হবে, কিন্তু যখন আমরা এটা নাম্বার হিসাবে লিখবো, অর্থাৎ কোটেশনের মধ্যে লিখবো না, তখন সেই সংখ্যাটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো। তো আশা করি স্ট্রিং এবং নাম্বার সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমরা যাই, যে আমি নোট থেকে দেখছি স্ট্রিং নাম্বার আমাদের কমপ্লিট হয়েছে। তো স্ট্রিং নাম্বার দেন হচ্ছে গিয়া কি নাম্বারের পরে আমরা যদি দেখি, তো এরপরে আছে কি বিগিন কি, সে জিনিসটা আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি যে জাভাস্ক্রিপ্ট একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত ইন্টিজার ভ্যালু সে সেফলি স্টোর করতে পারে। এর বাইরে যদি কোনো সংখ্যা আমরা নিতে চাই তখন আমরা বিগিন ইউজ করব। তো আপাতত বিগিন নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, যেহেতু বিগিনার পর্যায়ে আছি আমরা। এরপরে হচ্ছে কি, এরপরে কি আছে, সায়েন্টিফিক এক্সপোনেনশিয়াল নোটেশন। আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটার দ্বারা কি বোঝায়, জাস্ট বোঝার চেষ্টা করব, খুব বেশি বিস্তারিততে যাব না। এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এক্স এবং এক্স এর মান কি দিয়ে দিয়েছে 1 2 3, দেন একটা স্মল ই এবং 5, এরপরে শেষে অবশ্যই একটা সেমিকোলন। এবং এরপরে যদি আমরা একটা সেভ করে নিই, এটা কি দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। অর্থাৎ যদিও এটা এক্সপোনেনশিয়াল বাট এটা একটা নাম্বার। আমরা যদি এটা ডিসপ্লে করতে চাই, সেভ করে নিচ্ছি, কি দেখাচ্ছে, এখানে বড় একটা সংখ্যা দেখাচ্ছে। আমরা লিখেছি একটা, দেখাচ্ছে আর একটা। আসলে এই সংখ্যাটার দ্বারা কি বোঝায়, আমরা যারা সায়েন্টিফিক এক্সপোনেনশিয়াল সম্পর্কে ধারণা আছে তারা আমরা সকলেই জানি এক্সপোনেন্ট হচ্ছে কি সূচক। সূচক বললে আমাদের মাথায় অবশ্য বিষয়টা ভালোভাবে ঢুকবে, এবং এক্সপোনেনশিয়াল হচ্ছে কি এই সূচক সম্পর্কিত যে বিষয়গুলো আছে। এখন এখানে আমরা এক্স এর মান কি দিয়ে দিয়েছি 1 2 3 স্মল ই এবং 5। এটার দ্বারা আসলে কি বোঝায়, এটার দ্বারা বোঝানো হয় 123 টাইমস 10 টু দি পাওয়ার 5। আমরা ম্যাথে যখন লিখি যে x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 5, x কিউব, এই ধরনের সংখ্যা তো আমরা লিখেছি। তো এটার দ্বারাও মূলত বোঝানো হয় কি 123 টাইমস 10 টু দি পাওয়ার 5, এবং সেই যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এখানে এভাবে দেখাচ্ছে। তো আশা করি আপনারা এক্সপোনেনশিয়াল টাইপটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বুলিয়ান দ্বারা মূলত কি বোঝায় আমরা উদাহরণ সহকারে সরাসরি দেখব। আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এক্স এর মান দিচ্ছি 5 এবং এটা সেভ করে নিচ্ছি। আমরা ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি 5, এখানে আমরা দিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু 5, মানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে আমরা করলাম। তো আনসার কি আসবে, ট্রু। এটা সত্য যে এক্স এর মান এখানে 5 আছে। আর যদি আমরা এখানে দিয়ে দিই এক্স ইজ ইকুয়াল টু 6 এবং সেভ করে নিই, এটি হচ্ছে কি ফলস। অর্থাৎ আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেই ভেরিয়েবলে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন কমপ্লিট করছি, এখানে আমরা এটা ডিফাইন করে দিতে পারি এই জিনিসটা কি ট্রু নাকি এই জিনিসটা ফলস। আমাদের পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে যাব তখন বিষয়গুলো আমাদের খুব বেশি লাগবে। এই যে সাইনগুলো দেখাচ্ছেন, এই সাইনগুলোর একটা নাম আছে, আমি এখনই নামগুলো সব মেনশন করছি না যাতে সবকিছু আপনারা একসাথে গুলিয়ে না ফেলেন। তো আমরা কি করছি এখানে, জাস্ট সিম্পলি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, বুলিয়ান দ্বারা মূলত কি করা হয়, সত্য নাকি মিথ্যা ডেটা সেই জিনিসটা বের করা হয়, ট্রু নাকি ফলস, এই দুই ভাবে। এখানে এক্স এর মান নিয়েছি 5, আমি যদি এখানে সলিউশনে দিয়ে দিই এক্স এর মান 6, তাহলে সেই জিনিসটা কি সঠিক হলো, সঠিক হলো না, এই জন্য ওয়েবসাইটে শো করছে ফলস। যদি আমি এখানে 5 দিয়ে দিই তখন সেই জিনিসটা সঠিক, তখন এখানে ট্রু শো করছে। আশা করি বুলিয়ান সম্পর্কে সম্যক ধারণা আপনারা পেয়েছেন। তো এখন আমরা আর তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। প্রথমটি হচ্ছে যে এই ভেরিয়েবলের মধ্যে আমরা যদি কোনো ভ্যালু ডিফাইন করে না দেই তখন মূলত রেজাল্টটা কি আসে। আমরা যদি টাইপ অফ দেই, টাইপ অফ এবং এক্স সেভ করি, যখন আমরা কোনো কিছু ডিফাইন করে দিচ্ছি না তখন এটার টাইপ কি, কিছুই না, কিছুই দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক। যখন আমরা এখানে এমটি ট্যাগ নিচ্ছি তখন যদি আমরা সেভ করে দেখি এটা কি স্ট্রিং, অর্থাৎ আমরা যখন এমটি স্ট্রিং নিচ্ছি সেটাও একটা কি স্ট্রিং। যখন আমরা এখানে এমটি না নিয়ে যখন আমরা নাল নিব তখন কি আসবে, নাল হচ্ছে কি একটা অবজেক্ট, নালের ডেটা টাইপ কি অবজেক্ট। তো আনডিফাইন্ড জিনিসটা কি, আনডিফাইন্ড হচ্ছে যেটা ডিফাইন করে দেওয়া হয় নাই। এমটি মানে কি, আমরা কিছু একটা করে দিয়েছি বাট সেটা খালি রেখেছি। আর নাল মানে কি, আমি ডিফাইন করেই দিচ্ছি যে জিনিসটা নাল, অর্থাৎ এটা আনডিফাইন্ডও না আবার এমটিও না,
আমি ডিফাইন করে দিচ্ছি যে জিনিসটা খালি। আশা করি 3টি বিষয় আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। তো আমরা বিষয়গুলো যদি আরেকবার একটু রিভাইজ করে দেখি যে টাইপ অফ অপারেটর কি, আমরা আশা করি বুঝতে পেরেছি যে টাইপ অফ অপারেটরের মাধ্যমে আমরা মূলত বুঝতে পারি যে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যে ডেটা রাখছি এই ডেটাটা টাইপ কি। এরপরে আমরা আজকের বিষয়গুলো যদি আরেকটু রিভাইজ করি যে আজকে আমরা মূলত কি কি শিখেছি, স্ট্রিং কি সেই জিনিসটা শিখেছি, নাম্বার কি সেই জিনিসটাও শিখেছি, এরপরে বিগ ইন্টিজার যেটা সেটাও আমরা মোটামুটি ধারণা নিয়েছি। এরপরে হচ্ছে সাইন্টিফিক এক্সপোনেনশিয়াল নোটেশন যেটাকে এক্সপোনেনশিয়াল নোটেশনও বলা হয়, এটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। বুলিয়ান শিখেছি। এরপরে আমরা আনডিফাইন্ড, এমটি ভ্যালু, নাল এ সম্পর্কেও জেনেছি। আমরা যে বিষয়গুলো সম্পর্কে আজকে জানিনি সেটি হচ্ছে অবজেক্ট, অ্যারে, ডেট অবজেক্ট, সিম্বল, এসব বিষয় সম্পর্কে আমরা জানিনি, এগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে জেনে। তো আমাদের সবকটি টপিকই কভার হয়ে গেছে মোটামুটি ভাবে, যে ডেটা টাইপ কি, প্রিমিটিভ নন প্রিমিটিভ ডেটা টাইপ কি, তারপরে জাভাস্ক্রিপ্টে কয় ধরনের ডেটা টাইপ আছে যেটা ভেরিয়েবল হোল্ড করতে পারে, এরপরে হচ্ছে টাইপ অফ অপারেটর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে, এরপরে বেসিক এক্সপ্লেনেশন মোটামুটি সব ডেটা টাইপস এর আমরা বুঝে নিয়েছি। তো আমরা যদি একটু সামারি করি যে প্রিমিটিভ ডেটা টাইপস এর মূলত দুইটা প্রধান ভাগ রয়েছে, নিউমেরিক এবং নন নিউমেরিক। নিউমেরিকের মধ্যে নাম্বার, বিগ ইন্ট, নন নিউমেরিকের মধ্যে আছে কি স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল। তো এখান থেকে সিম্বলটা আমরা আপাতত এখন আলোচনা করব না, কারণ সিম্বলটা বুঝতে হলে আপনাদের মোটামুটি আরো কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। অবজেক্টের মধ্যে অবজেক্ট, অ্যারে, ফাংশন আরো অনেক কিছু আছে। তো আমরা এইসব ব্যাপার নিয়ে আপাতত এখন মাথা ঘামাবো না, এগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে জানবো। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা যে ডেটা টাইপ সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন। তবে যে ডেটা টাইপ সম্পর্কে আমাদের আরো অনেক কিছু জানতে হবে, যে জিনিসটা আমরা অনেক পরে জানবো, যখন আমাদের অবজেক্ট, অ্যারে, ফাংশন সবকিছু জানা হয়ে যাবে, এরপরে জানবো অ্যাডভান্স। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।